আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকে হিসাব বিজ্ঞান পরীক্ষা। যারা এসএসসি পরীক্ষা দিবে তো 2026 সাল। আমার এমসিকিউ এবং সিকিউ সব বিষয়ে আলোচনা হয়ে গেছে। এই বছরের আর্থিক বিবরণী ৩ টা পার্ট মূলত। ৩ টা পার্ট থেকে 20 নাম্বার থাকবে। এই অঙ্কটা অনেকের কাছে জটিল মনে হয়। যারা মোটামুটি পারো তারা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তুমি আর্থিক বিবরণী পারবা। আর যদি কোনো সমস্যা হয় আমার কমেন্টস করবা অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবা। আশা করি সমস্যা হবে না, 20-এ 20 পাবে। প্র্যাকটিস অবশ্যই করতে হবে। 2026 সালে যে হিসাব বিজ্ঞান বই সেই জায়গায় 5টা অঙ্ক দিয়েছে অনুসরণ করার মতো। মোটামুটি সুন্দর লাগছে আমার অঙ্কগুলো দেখি। সেই অঙ্কগুলো আমি করে রাখছি। আরেকটা অঙ্ক আমি একটু ওই মেইন বইয়ের অঙ্ক জাস্ট আমি কিছু অ্যাডজাস্টিং বাড়াইছি। কি কি সমন্বয় আসতে পারে, এই অঙ্কের মধ্যে কি কি সমন্বয় আসতে পারে, একটা অঙ্ক সমাধান করাবো। সবগুলো অঙ্কের এই কোন 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 আইটেম কোন জায়গায় যাবে সবগুলা বলে যাবো। জাস্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে। কমেন্টস করে রাখবা। তাহলে আর বেসিক 2টা কথা মনে রাখতেই হবে। আগের 2টা অঙ্ক বড়, 2টা অঙ্ক করানো আছে, জটিল 2টা অঙ্ক করানো আছে আমার ইউটিউব চ্যানেলে, জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি ইউটিউব চ্যানেল আছে একটা, ওটাতে। সবার আগে যে বিষয়টা জানতে হবে, যারা এই বিষয়টা এখনো জানো না তারা আর্থিক বিবরণী করতে চেষ্টাই করবে না। তোমাদের দরকার নাই আর্থিক বিবরণী করার। যারা এখনো হিসাব যে 5 প্রকার সেটা যারা ধরতে না পারো, আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1 করা হয়। এটার পার্ট মূলত 5টা: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আরেকটা হলো প্রয়োজনীয় নোট বা টিকা সমূহ। অনেক সূত্র আছে, অনেক বেশি ডিটেল যদি আলোচনা করি তাহলে ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে যাবে হয়তো। এজন্য আমি খুব বেশি আলোচনা করব না। আমি আজকে আর্থিক বিবরণীর উপরই ফোকাস দিব। এই বিষয়টা একটা অঙ্ক করাবো। আশা করি এর বাইরে কোনো সমন্বয় তোমাদের অজানা থাকবে না, এর বাইরে কোনো সমন্বয় তোমাদের আসবে না। আরেকটা এমসিকিউর আমি একটা ক্লাস দিব, এটা হয়তো রাত্রে আজকে দিতে পারি। তখন ওই এমসিকিউ ক্লাসটা তোমরা সবাই একটু দেখে নিবা। তাহলে আইএস বিশদ আয় বিবরণী হিসাব যে 5 প্রকার জানলে সুবিধা কি? বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য হলো, বিশদ আয় বিবরণীর 3টা উদ্দেশ্য। প্রথম ধাপের উদ্দেশ্য হলো মোট মুনাফা নির্ণয় করা, দ্বিতীয় ধাপের উদ্দেশ্য হলো পরিচালন মুনাফা নির্ণয় করা, তৃতীয় ধাপের উদ্দেশ্য হলো নিট মুনাফা নির্ণয় করা। মালিক নিট মুনাফার বেশি দাবি করতে পারে না, এটা একটু মনে রাখবা। এটা শিখলে কি হবে, একটা এমসিকিউ কমন আসতে পারে এই জায়গাতে। তো আইএস হিসাব যে 5 প্রকার বলছি, 5 প্রকার জানার একটা সুবিধা আছে। আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এটার ধাপ হলো ওই গেল, এই যে একটু দেখে রাখো। এটি পারলে কি হবে, একটু এমসিকিউ তোমরা পারবা। আর একটু ছোট করে দিই, আমি একটা অঙ্ক করাবো, একটু ওয়েট করতে হবে, একটু সময় দিতে হবে। এই যে আইএস 1 অনুযায়ী করা হয়, আইএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী নিম্নরূপ 5 প্রকারের আর্থিক বিবরণী। একটা নাম হলো বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের সেকেন্ড পার্টে হবে এটা। আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট বা গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা, এই হলো। আর নবম দশম বইতে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থা, এই 3টা ধাপ করানো হবে। হিসাব যে 5 প্রকার ছিল সেটা জানলে সুবিধা কি, বিশদ আয় বিবরণীতে আয় আর ব্যয় আসবে, আয় ব্যয়ের বাইরে কিছু আসবে না। মালিকানা সত্ত্বে শুধু মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে যে 4টা উপাদান, নিট লাভ হলে যোগ হবে, নিট ক্ষতি হলে মাইনাস হবে, আর উত্তোলন করলে মাইনাস হবে, আয়কর হলে মাইনাস হবে, জীবন বীমা আনলে মাইনাস হবে, পণ্য উত্তোলন করলে মাইনাস হবে, আর সাধারণ সঞ্চিতি হলে যোগ হবে। এটা হলো মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। আর আর্থিক অবস্থা বিবরণী সম্পদ গুলো আসবে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, 3টা উপাদান বলবে। আমি কিছু লিখিত আকারে দেখাবো। বিশদ আয় বিবরণীটা যারা একবারে কম পারো তাদের জন্য একটু লিখা দেখো, কি কি সমন্বয় আসতে পারে বিশদ আয় বিবরণীর মধ্যে। বেসিক ফরম্যাটটা একটু বলে অঙ্কটা করবো, যতটুকু আধা ঘন্টা সময় লাগবে হয়তো সব মিলে। প্রথমে কোম্পানির নাম লিখবা। নর্মালি এক মালিকানার অঙ্ক নবম দশমে, এবং এটা একটা হলো সেবামূলক প্রতিষ্ঠান আর একটা হলো পণ্য ক্রয় বিক্রয়কারী। অধিকাংশ খুব সম্ভাবনা, যেহেতু 20 নম্বরের অঙ্ক, পণ্য ক্রয় বিক্রয়কারী আসার সম্ভাবনা বেশি। সেবামূলক হলে আয় থেকে ব্যয় বাদ দিবা, নিট লাভ পেয়ে যাবো, কোনো ঝামেলা থাকবে না। এই জায়গায় একটু মনে রাখতে হবে, সবার উপরে কোম্পানির নাম লিখবা, আর প্রতিষ্ঠানের নাম লিখবা, বিশদ আয় বিবরণী লিখবা, যত সাল থাকবে 2022-25 সাল, বা 2025 সালে 31 ডিসেম্বর তারিখে, অথবা 2025 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য, 2টা তারিখ হইতে পারে। কোনো অঙ্ক শুরু হয় জানুয়ারিতে, শেষ হবে ডিসেম্বরে। আর কোনো অঙ্ক গত বছরের জুলাই মাসে শুরু হলে এই বছর জুন মাসে শেষ হবে। সেটা তোমাদের অঙ্ক দেখে লিখতে হবে। তারপরে বিক্রয় হবে প্রথম কলামে। বিক্রয়ের কাজ হবে প্রথমে, হেডিং গুলো একটু মনে রাখবা কষ্ট করে, আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করো। প্রথমে হবে বিক্রয়, বিক্রয়ের কাজ হবে মিড কলামে, হয়ে বসবে ফাইনাল কলাম। বিক্রয়ের পরে হবে বিক্রিত পণ্যের ব্যয়,
বিক্রয় থেকে বিক্রিত পণ্য ব্যয় বাদ দিলে মোট লাভ চলে আসবে। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা আসবে। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করবা, অন্যান্য ব্যয় বাদ দিবা, হয়ে যাবে নিট লাভ। এই হলো মোটামুটি বিশদ আয় বিবরণী টোটাল ধাপটা। বিক্রয়ের সাথে নরমালি তোমাদের যা যা আসতে পারে একটু বলে রাখলাম। বিক্রয় তো লিখবা মিট কলাম, অলিখিত বিক্রয় হলে যোগ হবে, আর বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে সেটাও যোগ হবে। আন্তঃফেরতের আর এক নাম বিক্রয় ফেরত, বিক্রয় বারটা মাইনাস হবে। মুনাফাবিহীন বিক্রয় থাকলে মাইনাস হবে। বাকিটি বিক্রয়, বাকিটি তোমাদের আসা সম্ভাবনা একবারই কম। এই কয়েকটা নরমালি থাকবে। তারপরে লিখবে বিক্রিত পণ্যের ব্যয়, কোলন দিবা। দেওয়ার পরে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, যদি প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে প্রারম্ভিক মনিহারি অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা মাইনাস হবে এবং মনিহারির সাথে যোগ হবে, এবং ফাইনাল কলমে লিখবো পরে। কাজ না থাকলে প্রারম্ভিক মজুত পণ্য মিড কলমে লিখতাম। তারপরে লিখবো ক্রয়, ক্রয়ের টাকা মিড কলাম ফার্স্ট কলামে হবে, ক্রয়ের সাথে কাজ হবে লিখিত ক্রয় যোগ হবে। বহি ফেরত, ক্রয় বারটা মাইনাস হবে। মুনাফাহীন বিক্রয় সেটাও মাইনাস হবে, পণ্য উত্তোলন সেটাও মাইনাস হবে, বিনামূল্যে পণ্য বিতরণ সেটাও মাইনাস হবে, আগুনে বিনষ্ট পণ্য হলে সেটাও মাইনাস হবে। এই তোমাদের নরমালি কাজ। বিক্রয় বেড তোমাদের থাকবে না, হয়ে যাবে কি মিড কলামে বিক্রয়, মানে নিট করে বসাইলাম। তো আমি দুইটা আইটেম পাইলাম, ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য মিড কলামে বসাইলাম। আরো কিছু আইটেম আছে, সেগুলো একটু দেখতে হবে। সেটা হলো শুধু শুল্ক, আমদানি শুল্ক মিড কলামে বসবে, পরিবহন, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন থাকলে মিড কলামে বসবে, যে কোনো ব্যয় বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে মাইনাস হবে। সিম্পল হিসাব নিকাশ। যদি কাজ করতে হয় তাহলে প্রথম কলামে লিখতে হবে। মজুরি প্রথম কলামে লিখলাম, মনে করো মজুরিতে কাজ আছে, কি কাজ থাকতে পারে সেই সম্ভাবনাগুলো আমি বসিয়ে দিলাম। যদি মজুরি বকেয়া হয় যোগ করবা, যদি মজুরি অগ্রিম হয় তাহলে মাইনাস করবা। মজুরির মধ্যে যদি মেশিন সংস্থাপন বা যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত থাকে সেগুলো মাইনাস হয়ে বাইরে যাবে। সিম্পল হিসাব, বাইরে মানে মিড কলামে যাবে। যে কোন আইটেমের সাথে যদি বকেয়া হয় যোগ হবে, অগ্রিম থাকলে মাইনাস হবে। জাহাজ ভাড়া সরাসরি মিড কলামে বসবে, ডক চার্জ, বন্দর চার্জ সরাসরি মিড কলামে বসবে। উৎপাদন মজুরি তোমাদের না থাকার সম্ভাবনায় বেশি, যদি থাকে লিখবা। উৎপাদনশীল কোম্পানি হলে কারখানা ভাড়া, যন্ত্রপাতির অবচয় মিড কলামে লিখতে হবে, এটা না থাকার সম্ভাবনায় বেশি। কারখানা ভাড়া থাকলে মিড কলামে লিখবা। অন্যান্য প্রত্যক্ষ খরচ না থাকার সম্ভাবনায় তোমাদের বেশি, যে কয়টা বলছি না, পাঁচটা, কমপক্ষে পাঁচটা প্রত্যক্ষ ব্যয় কোন জায়গায় বসে, বিশদ আয় বিবরণী বিক্রিত পণ্য ব্যয়ের অধীনে বসে, ওরা প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ আয় হলো বা পরিচালন আয় হলো মুনাফা, বিক্রয় এবং সেবা, এই দুটো হলো পরিচালন আয়। আর প্রত্যক্ষ ব্যয় যে এটা বিক্রিত পণ্যের অধীনে যে সমস্ত আইটেম গুলা বসে সবই প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়ের নামগুলা বলে দিলাম কি কি। ধরো তুমি পণ্য আনবা বাহির থেকে, তাহলে আমদানি শুল্ক দিতে হবে, জাহাজ ভাড়া দিতে হবে, বন্দরে রাখার জন্য বন্দর চার্জ দিতে হবে বা ডক চার্জ দিতে হবে। আবার এই বন্দর জাহাজ থেকে মালামাল সরানোর জন্য মজুরি দিতে হবে, মজুরি আবার মালামাল নিজের বাসায় আনার জন্য বহন খরচ দিতে হবে। সবগুলাই প্রত্যক্ষ ব্যয় এবং মিড কলামে বসবে। সবগুলা যোগ করলে যে টাকাটা হবে সেটা থেকে বাদ দিবা কি, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের মধ্যে কিছু কাজ থাকতে পারে, সেটা হলো অসরবরাহকৃত পণ্য না থাকার সম্ভাবনা তোমাদের বেশি, আগুনে বিনষ্ট অব্যবহৃত মণিহারি থাকতে পারে সবচেয়ে বেশি। তো অব্যবহৃত মণিহারি যদি সমাপনী মজুতের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে মাইনাস করবা। আশা করি ক্লিয়ার। অসরবরাহকৃত পণ্য থাকলে, আগুনে বিনষ্ট পণ্য থাকলে সবগুলা মাইনাস হবে, মাইনাস হয়ে বাইরে চলে আসবে। এটার নাম হলো আসল, মানে সমাপনী মজুত পণ্য। ওই যে আগের পণ্যটা, আগের যে টাকাটা ছিল যোগ করছি, বিকৃত পণ্যের ব্যয় সমাপনী মজুত পণ্য বাদ দিছি, যে বাইরে যে টাকাটা আসছে এটার নাম কি, বিকৃত পণ্যের ব্যয়। এই বিকৃত পণ্য ব্যয়ের সাথে পরিচালন ব্যয় মাইনাস করো, পরিচালন পাইবা মুনাফা, অন্যান্য আয় যোগ করো, অন্যান্য ব্যয় বাদ দাও, হয়ে যাবে নিট মুনাফা। আরো কিছু বিষয় লিখে রাখছি, জাস্ট দেখে রাখবা, এরপরে এমন করা করতে শুরু করবো। অপরিচালন ব্যয় বাদ দাও, নিট মুনাফা বা নিট ক্ষতি পেয়ে যাও, নেগেটিভ হয়ে গেলে নিট ক্ষতি হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, অগ্রিম ব্যয় সংশ্লিষ্ট ব্যয় থেকে মাইনাস হবে এবং চলতি খরচ, মানে চলতি সম্পদ হিসেবে গণ্য হবে। আর বকেয়া ব্যয়, প্রদেয় ব্যয়ের আর এক নাম বকেয়া ব্যয় হইতে পারে, সেটা চলতি দায়, এবং বকেয়া সবগুলাই কি হবে, চলতি দায় কোন জায়গায় বসে আমরা জানি, এবং বকেয়া ব্যয়টা ব্যয়ের সাথে যুক্ত হবে, অগ্রিমটা মাইনাস হবে। অগ্রিম আয় অনুপার্জিত আয়, সেটা হবে কি চলতি দায়। এটা আরেক নাম আছে অনার্জিত আয়। অনার্জিত আয় মানে চলতি দায় সংশ্লিষ্ট আয় থেকে মাইনাস হবে। আরেকটা হলো প্রাপ্য আয় বা অনাদায়ী আয় বা বকেয়া আয়, সেটা চলতি সম্পদ প্রাপ্য আয়ের সাথে যুক্ত হবে। এই হলো বেসিক মোটামুটি আলোচনা। আর বাকিগুলো আশা করি নিজেরাও পারবা, সমস্যা হওয়ার কথা না। পরিচালন ব্যয় কি কি আছে একটু যদি দেখতে চাও আমি একটু দেখায় দিতে পারি। সেবামূলক যদি হয় না, সিম্পল হিসাব। সিম্পল কেমন, ধরো সকল আয়গুলো আগে লিখবে, আয় সমূহ সেবা আয়, প্রাপ্য সেবা আয় যোগ করো, অন্যান্য আয় থাকলে সুদ আয়, ডিভিডেন্ড আয়, লভ্যাংশ আয় সব যোগ করে ফাইনালে বসায় দাও। অনুপার্জিত আয় যদি অর্জিত সেটা যোগ করো, অন্যান্য ব্যয় বাদ ব্যয় সমূহ সবগুলা ব্যয় লিখো, বকেয়া টকেয়া থাকলে কাজ টাজ করে
যোগ করে বাইরে যাও, আয় থেকে ব্যয় বাদ দিলে নিট লাভ। এটা হলো এক ধাপ বিশিষ্ট, এটার মধ্যে অনেকগুলো ধাপ মেনটেন করতে হবে না। ওই বিশদ আয় বিবরণী যা বলছিলাম, এই যে আমি যে একটু ডিটেল বলছি, এই জায়গায় মেন ব্যয় একবারে কম আছে, আর একটু ডিটেল আকারে বললাম। পরিচালন ব্যয় কি কি আছে একটু নজর রাখতে হবে, একটু পরে রাখো। পরিচালন ব্যয় চিনতে হবে, ব্যয়গুলো আসবে, এই জায়গায় কি আসবে, ব্যয় আসবে। ব্যয়ের নামগুলো একটু দেখো, বিক্রয়, পরিবহন, বেতন, ভাড়া, অফিস ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, বাট্টা প্রদান, স্থায়ী সম্পদের মেরামত, ডাক ও তার বিজ্ঞাপন, মণিহারি, যেমন পানবী মণিহারি থাকলে মণিহারির সাথে যোগ হবে, সমাপনী মণিহারি থাকলে মণিহারি থেকে মাইনাস হবে। প্যাকিং খরচ, ভ্রমণ খরচ, বীমা খরচ, স্থায়ী সম্পদের অবচয়, ইজারা সম্পদের অবলোপন, সুনামের অবলোপন, কমিশন প্রদান, ব্যাংক চার্জ। আর এটা লিখবো আমরা, এই কুরিনটা যে মডেলে দিছে এই মডেলে দিব না, কুরিনটা দিব কোন মডেলে, কুরিনে লিখবো লিখিত কুরিন যোগ নতুন কুরিন সমন্বয়ে যদি কুরিন থাকে। কুরিন হলো দেনাদারের থেকে যে টাকাটা আর পাওয়া যাবে না, দেনাদার থেকে যে টাকা আর পাওয়া যাবে না, সেটার নাম হলো কুরিন। এই কুরিনটা মাইনাস, কুরিনটা যোগ করো, নতুন কুরিন সন্ধি যোগ করো, দেওয়া মিলে যে কুরিন সন্ধি সেটা মাইনাস করো, মাইনাস করে বাইরে টাকা লিখো। অন্যান্য আয়ের মধ্যে কি কি আছে একটু নজর রাখো। অন্যান্য আয় দেখা তো যাচ্ছে নাকি, না কম দেখা যায়? অন্যান্য আয়ের মধ্যে কি আছে, ফোকাসিংটা কম হচ্ছে, তো একটু যারাই আছে একটু ওয়েট করতে হবে, এদিকে দিলে ভালো হয় কিনা, ওইদিকে একটু কম দেখা যায়। এদিকে আর একটু ভালো হবে, এই জন্য এদিকে আসি। ওরাই বাঁকা করে দিলাম নাকি? একবার এটা সারাই চলবে না। আমি কোন জায়গায় ছিলাম, এবার আসি অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে কারা আছে, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, বিনিয়োগের সুদ, প্রাপ্য বাট্টা, প্রাপ্ত প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমা সুদ, প্রাপ্ত কমিশন, বাড়ি ভাড়া আয়, প্রাপ্ত লভ্যাংশ, সবটি যোগ করে ফাইনালে লিখবো। না না এটা নিও না। আর অন্যান্য ব্যয়ের মধ্যে কি কি আছে, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, ঋণপত্রের সুদ, ব্যাংক ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ, আগুনে বিনষ্টপণ্য, অগ্নিজনিত ক্ষতি, অস্বাভাবিক ক্ষতি, সবগুলা ব্যয় যোগ করে যখন এটা থেকে মাইনাস করা নিট মুনাফা চলে আসবে অথবা নিট ক্ষতি চলে আসবে। এবার আমার কাজ হলো আমি একটা অঙ্ক করাবো, ওই জায়গায় যে প্রাসঙ্গিক বিষয়াদি আলোচনা করব সবগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। অঙ্ক করাবো একটা, এর আগে কিছু আলোচনা করবো, এই আলোচনা তোমাদের দরকারি, এই জন্য এদিকে মনে রাখতে হবে। একটু একটু লিখে রাখছি, দেখো একটু। একটু সময় দিতে হবে, একটা ক্লাসে সব বিষয় নিয়ে একটু আলোচনা হবে। অনেক সময় ঋণ না, এটা না, শুরুর আলোচনা হয়েছে এই পৃষ্ঠা থেকে। এই যে আর্থিক বছর সাধারণত শেষ হয় জুন মাসে, 30শে জুনে শেষ হবে, শুরু হবে 1 জুলাই তারিখ আগের বছরে, এটা মনে রাখবা। আর যে অঙ্ক শেষ হবে ডিসেম্বরে, সেই অঙ্ক শুরু হবে জানুয়ারিতে। এই দুইটা অর্থ বছর নর্মালি অঙ্কের মধ্যে আসতেও পারে এই ধরনের। আর্থিক বছর সাধারণত 12 মাস বা 1 বছরের জন্য করা হয়, প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী। তাই কোনো আয় বা ব্যয় 12 মাসের বেশি হলে অগ্নি, কম হলে বকেয়া। সিম্পল না এটা, 12 মাসের কম হলে 12 মাসের কম হলে বকেয়া, বেশি হলে অগ্নি। আর যদি কোনো ব্যয় দেখবা কি আসে, কোনো ব্যয় দেখবা পার্সেন্টেজে আসে, পার্সেন্টেজ 100% বেশি হলে অগ্রিম, 100% কম হলে বকেয়া। আরেকটা জিনিস, আর ভগ্নাংশের ক্ষেত্রে যদি নিচেরটা হলো হর আর উপরেরটা হলো লব, ভগ্নাংশের ক্ষেত্রে হর থেকে লব বেশি, হর থেকে লব বেশি, হর থেকে লব বেশি মানে উপরের অংশটা বড়, যদি উপরের অংশটা বেশি হলে অগ্রিম, কম হলে বকেয়া। এটি কিভাবে বের করতে হবে সেই বিষয়ে আলোচনা ডিটেইল করব, এই একটা অঙ্ক করানোর মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা হবে। এর বাইরে কোনো সমন্বয় আশা করি না থাকবে পরীক্ষায়, আশা করা যায়। অনেক সময় ঋণ এবং বিনিয়োগের ক্ষেত্রে তারিখ উল্লেখ থাকে, সেই অনুযায়ী হিসাব করলে 1 বছরের বেশি হয়, অনেক সময় দেখবা 1.5 বছর 2 বছরের তারিখ হয়ে দাঁড়াচ্ছে। আমি কি 1.5 বছরের অঙ্ক করতেছি, সর্বোচ্চ 1 বছরের তারিখ ধরতে হবে। আর ক্যালকুলেটরে পার্সেন্টেজ দিলে 1 বছরের সুদ চলে আসে, 1 বছরের সুদ চলে আসে। এই জন্য 1 বছরের বেশি সুদ কাউন্ট হবে না, মনে রাখতে হবে।
ব্যয়ের অগ্রিম চলতি সম্পদ, আয়ের অগ্রিম, ব্যয়ের বকেয়া চলতি দায়, আয়ের অগ্রিম অনুপার্জিত আয় চলতি দায়, ব্যয়ের অগ্রিম ব্যয়ের আয়ের বকেয়া বা প্রাপ্য বা অনাদায়ী আয় চলতি সম্পদ। এই একটা বিষয় বলা হলো। আবার যেটা বলছিলাম, যত মাস দেখবে ব্র্যাকেটে যত মাস থাকবে তত দ্বারা ভাগ করে 12 মাসের কম বা বেশি দ্বারা গুণ করে, বেশি মাসের সংখ্যা দ্বারা গুণ করে বকেয়া বা অগ্রিম বের করতে হবে। ধরো 15 মাস, তার মানে 15 মাসের টাকা দিয়েছি, 15 দ্বারা ভাগ করে যত মাস 3 দ্বারা গুণ করে অগ্রিমটা বের করতে হবে। ধরো 8 মাস, তাহলে 8 দ্বারাই ভাগ করে 4 দ্বারা গুণ করে বকেয়া বের করতে হবে, এটা বোঝানো হবে। আর পার্সেন্টেজ যেটা আছে, পার্সেন্টেজের ক্ষেত্রে 100% এর বেশি হলে অগ্রিম, তাহলে যত পার্সেন্ট থাকবে তত দ্বারা ভাগ করে যত পার্সেন্ট 100 থেকে যত পার্সেন্ট কম বা বেশি গুণ করে বকেয়া অথবা অগ্রিম বের করতে হবে। ধরো 80%, তাহলে 20% দেই নাই, যে টাকাটা আছে সেটাকে 80% 20% করে দিলে হবে না, সেই টাকাটাকে কি করতে হবে, সেই টাকাটাকে 80 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করে বকেয়া বের করতে হবে। যদি 120% বলে তাহলে বুঝবো অগ্রিম দিছি, তাহলে 120 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করে অগ্রিম বের করতে হবে। এটা হলো পার্সেন্টেজের বিষয়। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে হবে তোমার, ভগ্নাংশের ক্ষেত্রে লব দ্বারা সবসময় উপরের অংশ দ্বারা ভাগ করতে হবে, আর লব ও হরে পার্থক্য দ্বারা গুণ করতে হবে। আর বকেয়া অগ্রিম বুঝবো কি করে, যদি লব বড় হয় তাহলে অগ্রিম, যদি আর লব ছোট হয় তাহলে বকেয়া। সিম্পল হিসাব, সবসময় ডিফারেন্স দ্বারা গুণ করব, আর উপরের অংশ দ্বারা কি করব, ভাগ করব। উপরের অংশ মানে কি, লব দ্বারা ভাগ করব। বেসিক বোঝানো বিষয়াদি হয়ে গেছে, আশা করি তোমরা আর সমস্যায় পড়বা না, পারবা। আমি এবার একটা অঙ্ক করাবো, সেই অঙ্কটা করানোর আগে অঙ্কটা একবার পড়তে হবে। পরীক্ষায় কি করবা, সবার আগে প্রশ্ন তো অবশ্যই তোমাদের মালিকানা সত্ত্ব, পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর একটা কি বিশদায় বিবরণী, এগুলা চাবে করার লাগে। করতে গেলে যা করবা, চাওয়া লাগবে তো এই তিনটা। এখন তো সৃজনশীল নাই যে ভিন্ন ভিন্ন, অ্যাকাউন্টিং তো সৃজনশীল থাকবে না, কি প্রশ্ন আসে। এই জন্য কি করবা, ওই তিনটা থাকবেই, দেখে নিবা এক নজর প্রয়োজনে, সমস্যা নাই। বাট সমন্বয় আগে দেখবে কি কি সমন্বয় আছে। যেমন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এটা কোন কোন জায়গায় যাবে এটা তোমার জানা থাকতে হবে। এটা ক্রয় থেকে বাদ যাবে, মূলধন থেকে বাদ যাবে। দ্বিতীয়টা অলিখিত আন্তঃফেরত ও বহিঃফেরত, যথাক্রমে 4000 টাকা 2000 টাকা। অলিখিত আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, যেহেতু অলিখিত সেজন্য এটা দেনাদার থেকে বাদ যাবে, বিক্রয় থেকে বাদ যাবে। যদি রেওয়া মিলে হয়তো শুধু বিক্রয় থেকে বাদ যেত। অলিখিত আন্তঃফেরত আরেক নাম হলো বিক্রয় ফেরত। দেনাদার থেকে বাদ যাবে এবং বিক্রয় থেকে বাদ যাবে। বই ফেরত ক্রয় থেকে বাদ যাবে এবং পাওনাদার থেকে বাদ যাবে। সমন্বয় বলার কারণে, সমন্বয় কমপক্ষে 2 বার 4 বার 6 বার বসতে পারে, বিজোড় সংখ্যক হবে না। এরপর আসি বিমা প্রিমিয়াম 2025 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধ 1 বছরের জন্য। তো যে পরিমাণ বিমা দিলাম 1 বছরেরই দিছি, অঙ্ক শেষ কবে জানো, ওই 30 জুনে অঙ্ক শেষ। তো সেপ্টেম্বর দিছে মানে কয় মাসে বেশি দিছি, 3 মাসে। 12 দ্বারা যেহেতু ওরা বলে দিছে 1 বছর, 12 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে অগ্রিমের টাকাটা বের করতে হবে। অব্যবহৃত মণিহারি এত টাকা, তার মানে মণিহারি থেকে বাদ যাবে। তবে মণিহারি নামে অঙ্ক আইটেম, মণিহারি নামে কোনো আইটেম অঙ্কে নাই। তাহলে কি করব, সাধারণ খরচের মধ্যে মণিহারি আছে মনে করে কাজ করতে হবে। 1 মাসে বাড়ি ভাড়া অনাদায়ী, অঙ্কটা তো 12 মাসের পাইছি বা দিছি কয় মাসে, যেহেতু অনাদায়ী আমি পাবো বাড়ি ভাড়াটা 1 মাসের, তাহলে পাইছি 11 মাস। দেওয়া মিলে যে টাকাটা থাকবে সেটাকে 11 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করে বকেয়া বের করবা। আসো প্রাপ্য হিসাবে এত টাকা অবলোকন করো, এটা হলো নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবে এত পার্সেন্ট সঞ্চিতি রাখতে হবে। তো দেনাদারের লগে অলিখিত বহিঃফেরত আন্তঃফেরত মাইনাস হবে, নতুন কুরিন যেটা সমন্বয় আছে সেটাও মাইনাস হবে, দেন 10% মারতে হবে, সেটা না বলে নতুন কুরিন সঞ্চিতি। এরপরে আসো সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য আমরা জানি বিক্রিত পণ্য ব্যয় বের করার সময় মাইনাস হবে। সর্বশেষ বিনামূল্যে পণ্য বিতরণ 500 টাকা, বিজ্ঞাপনের সাথে যুক্ত হবে। আশা করি তো ক্লিয়ার। ক্রয় থেকে মাইনাস হবে, বিজ্ঞাপনের সাথে যোগ হবে। এবার আমরা কি করব, সমন্বয়টা একটু পড়ে রেওয়া মিলটা পড়ব, দেখবো কোন কোন সমন্বয়ের সাথে আমার কাজ ছিল জানি, এটা এখন একটু দেখে নিব। প্রাপ্য হিসাবের সাথে কাজ পাইছি আমি কয়টা, একটা দুইটা কাজ পাইছি। হ্যাঁ, কয়টা কাজ, দুইটা পাইছি। প্রদ হিসাবের সাথে একটা পাইছি। দালান কোটার সাথে কোনো কাজ নাই, অবশ্যই তাহলে ধরতে পারতাম। সাধারণ সঞ্চিতি মূলধনের সাথে যোগ হবে। দালান কোটা স্থায়ী সম্পদ, ওই যে হিসাব যে 5 প্রকার সেটা তোমার কিন্তু চিনতেই হবে। সেটা যদি তুমি না চিনো তাহলে আর্থিক বিবরণী তোমার দ্বারা হবে, এই মুহূর্তে হবে না। যারা টেনে আছো তারা পারবা, সময় দিতে হবে তোমাদের। কিন্তু যারা এখন পর্যন্ত হিসাব, সম্পদ, আয় ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব আইডেন্টিফাই করতে পারো না,
তাদের দ্বারা করা খুবই কষ্ট হবে। সাধারণ সঞ্চিতি মূলধনের সাথে যুক্ত হবে। হাতে নগদ চলতি সম্পদ মূলধন মালিকানা সত্ত্বে শুরুতেই বসবে। উত্তোলন মূলধন থেকে বাদ যাবে। প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত অন্য ব্যয় শুরুতে বসবে। প্রথম কলাম মিড কলাম। ক্রয়ের সাথে কাজ ছিল বই ফেরত বাদ যাবে। বিনামূল্যে পণ্য বিতরণ যাবে। মালিক পণ্য উত্তোলন, 3টা আইটেম আছে। বিক্রয়ের সাথে অলিখিত আন্তঃফেরত বাদ যাবে। দালালি মেরামত পরিচালন ব্যয় 120 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করে অগ্রিম বের করতে হবে। জাহাজ ভাড়া এই বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে, সরাসরি শুল্ক বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে, ডকচা বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে। বেতন সম্মানী 70%, 70 দ্বারা ভাগ করে 30 দ্বারা গুণ করে বকেয়া বের করতে হবে। বকেয়াটা আবার চলতি ব্যয়ে যাবে। সাধারণ খরচের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে মনে করে, সুতরাং সাধারণ খরচটা কাজ আছে। ব্যাংক জমা অতিরিক্ত চলতি দায়, বীমা প্রিমিয়াম এটার সাথে কাজ আছে। 15 মাসে বীমা প্রিমিয়াম প্রদান করা হলো, 3 মাসের টাকা অগ্রিম দেওয়া হয়েছে। নষ্ট এমন করো না। বিবিধ অন্যান্য ব্যয়, না ব্যাংক জমা অতিরিক্ত শুধু অন্যান্য ব্যয়, প্রাপ্তবার্তা, অন্যান্য আয়, ভ্রমণ খরচ 3 ভাগের 5 অংশ। দেওয়ার কথা 3 অংশ, দিছি 5 অংশ। বেশি দিছি কয় অংশ? 2 অংশ। নিয়ম বলছিলাম সবসময় লব দ্বারা ভাগ করবা। ডিফারেন্স কত? 2 দ্বারা গুণ করে অগ্রিম বের করবো। বাড়ি ভাড়া প্রাপ্ত 11 মাস, তার মানে অঙ্কটা হলো 12 মাস। 1 মাসের বাকি আছে, 11 দ্বারা ভাগ করলে 1 মাসের টাকা পেয়ে যাবো। এটা অন্যান্য আয় যাবে। আয়কর মূলধন থেকে বাদ যাবে। সবগুলো আইটেম বলে দিলাম। এবার আমি প্র্যাকটিক্যাল একটা অঙ্ক করে দিব তোমাদের, ঠিক আছে? এই অঙ্কটা একটু দেখো। এটা উদাহরণ 5 নম্বরে আছে। এই অঙ্কের সাথে আমি অনেকগুলো সমন্বয় অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই আর কি পার্থক্য, শুধু এটাই করছে, আর কিছু করে একটু বাঁকা করে ধরি যেন লিখতে সুবিধা হয়, তাই না? সবার আগে কোম্পানির নাম লিখবে। এই কোম্পানির নাম হলো ফারহানা এন্টারপ্রাইজ। এই একটা অঙ্ক ভালো করে দেখো, এরপরে সমন্বয় গুলাগুলি শুধু দেখবো। ফারহানা এন্টারপ্রাইজ কি লিখবা? বিশদ আয় বিবরণী। অঙ্কটা কত সালে বলছিল? অঙ্কটা হলো 30শে জুন 2000 কত? 2025 সালের। কি লিখতে হবে? 2025 সালের। যদি 31 ডিসেম্বর হয় 31 ডিসেম্বর লিখবা। 30শে জুন ছিল জন্য 30শে জুন লিখবা। 30শে জুন তারিখে সমাপ্ত বছরের জন্য কলাম হবে 3টা। অবশ্যই পেন্সিল দিয়ে কলাম করবা। যতগুলা আছে কাজ সব পেন্সিল দিয়ে করবা। প্রথমে বিবরণ, তারপরে টাকা এবং টাকা। শুরুতে লিখবা বিক্রয়। বিক্রয় আমি পড়ে আগে দেখে আসছি কয় টাকা ছিল। বিক্রয়ের টাকাটা ছিল, বিক্রয়ের টাকা 1,54,000 এবং এটার সাথে কাজ আছে। কি কাজ ছিল? অলিখিত আন্তঃফেরত। অলিখিত আন্তঃফেরত ছিল 4,000 টাকা। বিক্রয়ের সাথে একটা কাজই ছিল, এই একটা টাকা বাদ দিয়ে 1,50,000 টাকা বাইরে নিয়ে যাও। তারপরে কি হবে? বিক্রিত পণ্যের ব্যয়। হেডিং হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। প্রথমে হবে প্রারম্ভিক মজুত পণ্য। আমি পড়ে দেখছি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো কাজ অঙ্কে ছিল না। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যেহেতু কাজ নাই, সরাসরি বসায় দাও 30,000 টাকা। তারপরে লিখো ক্রয়। ক্রয়ের সাথে কাজ ছিল, ক্রয়ের টাকা হলো 84,000। এই ক্রয় থেকে বাদ দিবা অলিখিত বই ফেরত। অলিখিত বই ফেরত হলো 2,000 টাকা, হবে 82,000। 82,000 টাকা থেকে আবার বাদ দিবা পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন 1,000 টাকা, সেটাও বাদ দাও।
হইল ৮১,০০০ বরাবর ৮১,০০০। তারপরে সেটা থেকে বাদ দিবা বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ ৫০০ টাকা, এটাও বাদ দাও। ৮০,৫০০ টাকা বাইরে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এতটুকু বোঝা নাই কেউ নাই, থাকবা না কেউ। এরপরে বলছিলাম প্রত্যক্ষ কয়েকটা ব্যয় আছে, সেই ব্যয়গুলোর নাম কি? জাহাজ ভাড়া ছিল, লেখো ডাইরেক্ট জাহাজ ভাড়া। জাহাজ ভাড়া ছিল, জাহাজ ভাড়ার পরিমাণ হলো ৪,০০০ টাকা, তাই না? যেহেতু কোনো সমন্বয় নাই, সরাসরি মিথ্যালমে লিখবা। জাহাজ ভাড়া পরে ছিল শুল্ক, শুল্ক বা আমদানি শুল্ক, যে শুল্ক হোক সরাসরি বসায় দিবা, এবং সেই শুল্কর পরিমাণ ১,০০০ টাকা। তারপরে ছিল ডক চার্জ, ডক চার্জের টাকাটা হলো ১৭০০ টাকা। ১৭০০ টাকা ডাইরেক্ট বসায় দাও, ১৭০০। সরাসরি আর কোনো প্রত্যক্ষ ব্যয় অঙ্কের মধ্যে পাচ্ছি না। যেহেতু সরাসরি আর কোনো প্রত্যক্ষ ব্যয় অঙ্কের মধ্যে নাই, তাহলে এই সবগুলার যোগফল এই মাঝে লিখতে হবে। লিখার পরে তার থেকে কি করতে হবে? সমাপনী মূল উৎপন্ন বাদ দিতে হবে। সমাপনী মূল উৎপন্ন বাদ দিলে কত টাকা হয় সেটাই হলো দেখার বিষয়। তো যোগফলটা কত? যোগফলটা আমারে কেউ একটু বললেও পারো। ১,০০,০০০ আরো ৫০০ টাকা, ৮১,০০০ ছিল, ৮০,৫০০। তাহলে ১,১৭,০০০ কত টাকা হবে? ১,১৭,২০০ টাকা। ১,১৭,২০০ টাকা। সেটা থেকে বাদ দিবা সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত? ৪০,০০০ টাকা। সমাপনী মজুত পণ্য ৪০,০০০ টাকা বাদ দিলে টাকাটা হবে কত? ৭৭,২০০ টাকা। ৭৭,২০০ টাকা। এবার বিক্রয় থেকে এই ৭৭,২০০ টাকা বাদ দিলে যে টাকাটা হয় তার নাম কি হবে? মোট মুনাফা। এবং সেইটার পরিমাণ কত হবে? ৭২,০০০। আমাদের ব্যয় ২০০ টাকা কম হয়েছে, তাহলে লাভ ৩০০ টাকা বেশি হবে। ৭০০ জায়গায় ৫০০, ব্যয় কমে গেছে, লাভ বেড়ে যাবে। লাভ কয়শো বাড়বে? ৫০০ বাড়বে, ৮০০ টাকা হবে। ০ ৮০০ আর হলো ০ ১০ থেকে ৭ গিয়ে ১০ থেকে ৮ গেলে ২ হবে, ২ হবে, কথা সত্য। আর ১৫ থেকে ৮ গেলে ৭ হবে। এই যে ৭২,৮০০ টাকা, এটার নাম হলো মোট মুনাফা। মোট মুনাফা। আয় হলো যা বিক্রি করে পাইছি না সেটাই আয়। আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা হয় সেটার নাম মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে বাদ দিব কি? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় শুরুতেই তোমরা দেখবা অঙ্কের মধ্যে বেতন বা ভাড়া আছে কিনা। বেতন ও সম্মানী আছে, সেটা আগে বসায় দিবা। এবং সেই বেতন সম্মানী পরিমাণ হলো ১৮,০০০ টাকা, তাই না? বেতন ও সম্মানী পরিমাণ ১৮,০০০ টাকা প্রথম কলামে লিখবা। বেতন সম্মানী ছিল কিভাবে? বেতন ও সম্মানীটা ছিল, ভালো করে দেখবা, প্রশ্নটা তো আগে আমি একবার পড়াইছি। বেতন সম্মানী ছিল ১২০%, যদিও ৭০%। আমি এটা অ্যাড করছি, মূল বইয়ে এটা ছিল না, আমি এটা অ্যাড করে দিছি, একটা সমন্বয় বাড়ায় দিছি। বেতন সম্মানী কত পার্সেন্ট? ১২০%। ১৮,০০০ টাকারে কি করবা? ১৮,০০০ টাকাকে ১২০ দ্বারা ভাগ করে ২০ দ্বারা না ৭০%, বেতন সম্মানী ৭০%, বকেয়া আছে কয় পার্সেন্ট? ৩০%। তাহলে এটা বকেয়া লিখবে এইভাবে। টাকাটা কিভাবে বের করলাম সেটা আমি একটু দেখাই দিই। ডাইরেক্ট ২০% করলে হবে না, ৭০ দ্বারা ভাগ করে ৩০ দ্বারা গুণ করে বকেয়াটা বের করতে হবে। বকেয়ার পরিমাণ হলো কত? ৭,৭১৪ টাকা। যোগ করলে ২৫,০০০ কত আসবে? ২৫,৭১৪ টাকাই তো হবে, তাই না? এই হলো বেতনের কাজ। আর বকেয়া বেতন আবার চলতি দেয় যাবে।
তারপরে আবার কলাম করো, এই পৃষ্ঠা হয়তো লেগেই যাবে সবটুকু। এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা আসতে উপরে লেখা নিয়ে দিয়ে দিবা বিবরণ টাকা টাকা লিখে দিবা চলমান পৃষ্ঠা, এবং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো যারা আগে একবারে প্র্যাকটিস করো নাই তাদের দ্বারা আর কি প্র্যাকটিস হবে, পরীক্ষা তো কালকে। তোমরা রাত্রে আমার এমসিকিউটা দেখবো, এমসিকিউটা একটু দেখে নিও। তাহলে আমি লিখছি কি বেতন ও সম্মানী লিখছি। এবার আমি কি করব, যে ব্যয়গুলো আছে না ধারাবাহিক লিখবো, কোনো সমস্যা হবে না। বেতন ও সম্মানিত বসায় দিলাম না। এবার দেখবো আমার কি কি ব্যয় আছে, উপর থেকে টানা লিখতে থাকবো। দালানে মেরামত সেটা বসায় দাও। প্রশ্নটা তো একবার আগে দেখাইছি তাই না, প্রশ্ন আমি সামনে রাখতেছি আমার সুবিধার জন্য। দালানের মেরামতের টাকা হলো 2600, বাট এই জায়গায় 120%, তার মানে অগ্রিম, তাই না? অগ্রিমটা তাহলে মাইনাস করো। এই 2600 টাকারে কি করবা, 120 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করে 433 টাকা অগ্রিম বের হোক। এটা মাইনাস করে বাইরে লিখো 2167 টাকা। তারপরে ব্যয়ের নাম দেখবা আর কি আছে, ডক চার্জ তো গেছে, জাহাজ ভাড়া গেছে, আমদানি শুল্ক, বেতন, সাধারণ খরচ আছে। সাধারণ খরচ বসাও। সাধারণ খরচের টাকা হলো 5000 টাকা। সাধারণ খরচ আছে মনিহারি অন্তর্ভুক্ত আছে, যেহেতু মনিহারি নামে কোনো আইটেম নাই সেজন্য অব্যবহৃত মনিহারি কি হবে, অব্যবহৃত মনিহারি 1000 টাকা মাইনাস হবে, মাইনাস হয়ে বাইরে 4000 টাকা যাবে, গেল এটা। এরপরে খরচের নাম কি আছে, বীমা প্রিমিয়াম। বীমা প্রিমিয়াম লেখো। বীমা প্রিমিয়ামের টাকা হলো 1500, আর এটা 3 মাসে অ্যাডভান্স দেওয়া আছে, সেই জন্য কি করতে হবে, অগ্রিম করতে হবে। অগ্রিমটা বের করবা কি করে, যেহেতু 12 মাস, 12 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করে 375 টাকা অগ্রিম বের করে বাইরে 1125 টাকা যাবে। আশা করি এটাও ক্লিয়ার। তারপরে প্রশ্ন ছিল লিগেল চার্জ। তো লিগেল চার্জ তো পরিচালন ব্যয়, এর সাথে কোনো সমন্বয় নাই, তাহলে ডাইরেক্ট বসায় দাও। লিগেল চার্জের টাকা হলো, লিগেল চার্জের টাকা 3000। লিগেল চার্জের পরে আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন বসাও। বিজ্ঞাপন নিয়ে একটা কথা আছে বলে দিব, ভগ্নাংশ আর বিজ্ঞাপনে একটা পার্থক্য আছে। ভগ্নাংশের হিসাব নিকাশ বলছে 5/3 অংশ বিজ্ঞাপন, 5/3 অংশ। প্রশ্ন একটা রয়ে গেছে, প্রশ্নটা এমন করা কোনোভাবে ঠিকঠাক হয় না। বিনামূল্যে পণ্য বিতরণের কাজটা আমি এই বিজ্ঞাপনে করবো না, করলে তোমাদের ঝামেলা লাগবে, এইভাবে দিবে না তোমার। তো বিজ্ঞাপন বলছে কি 5/3 অংশ, তার মানে হলো দেওয়ার কথা ছিল 5 ভাগ, দিছি 3 ভাগ, বাকি আছে 2 ভাগ। তো বিজ্ঞাপনটা অন্যভাবে আসবে, সেটা আমি বলে দিব। তাহলে বকেয়া আছে, বকেয়া যোগ করো। 5 ভাগের কয় ভাগ বকেয়া, দেওয়া হয়েছে 2 ভাগ, বাকি আছে আরো 3 ভাগ, বহুত টাকা বাকি। 5000 টাকাকে 2 দ্বারা ভাগ করো, হবে 2000, 2500, আর হইলো 2750 টাকা। দেওয়া হলো 2 ভাগ, বাকি রয়েছে 3 ভাগ। তো 2500 টাকাকে যদি 2 দ্বারা ভাগ করো, 2000 কত, 750 টাকা হবে। বাকি আছে কয় ভাগ, 3 ভাগ বাকি, 3 দ্বারা গুণ করো। 7250 টাকা। 7200, 3 7 21, না 8250 টাকা। 7500, 8250 টাকা বকেয়া। বিজ্ঞাপন খরচ কি আছে, বকেয়া আছে। বকেয়া বের করলাম কি করে, এই যে 5000 টাকা আছে সেটাতে 2 দেওয়ার কথা ছিল 5 ভাগ, দিছি 2 ভাগ, তো 2টা ভাগ করো, বাকি আছে 3 ভাগ, 3 গুণ করো। আশা করি এই সংক্রান্ত আসতে তোমাদের মিস হবে না। 8250 টাকা, 8 5 13,750 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ আমি এটাতে ধরবো না। হ্যাঁ, বিবিধ ক্ষতি, অন্যান্য ব্যয়, ব্যাংক জমা অতিরিক্ত অন্যান্য ব্যয়, এই প্রাপ্ত বার্তা, অন্যান্য আয়, ভ্রমণ খরচ, আরেকটা ভ্রমণ খরচ আছে। ভ্রমণ খরচের টাকাটা কত, 3000 টাকা। ভগ্নাংশ আছে কি, উপরে 5 অংশ, নিচে 3 অংশ। দেওয়ার কথা ছিল 3 অংশ, দিয়ে দিছি 5 অংশ, বেশি দিছি 2 অংশ। যে টাকাটা দিছি এটা কত টাকার সমান, এই টাকাটা 5 অংশের সমান। এই জন্য 5 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে অগ্রিম বের করতে হবে।
যেহেতু দেওয়ার কথা ছিল 3 ভাগ, দিয়ে দিছি 5 ভাগ। 5 দ্বারা ভাগ করো, যত অংশ বেশি দিছে অত অংশ গুণ করো। 5 দ্বারা ভাগ করলে 600 টাকা এবং 6 দুগুণে কত? 1200 টাকা। আর এটাই জায়গায় লিখলাম কেন? আগে তো 3000 টাকা এই জায়গায় লিখবো। লিখার পরে কি হবে? একটা কাজ হবে। কাজটা কি? অগ্রিম। সেই অগ্রিমটা বের করবো কি করে? 3000 টাকাকে 5 দিয়ে ভাগ করো এবং 2 দিয়ে গুণ করো, তাইলে অগ্রিমটা পেয়ে যাবে। 2 অংশ বেশি দিছি, তাহলে 600, 6 দুগুণে 1200। 1200 মাইনাস করো, বাইরে কত যাবে? 1800। এবার দেখবো আর কি কি সমন্বয় আছে। আয়কর তো বলছি, আগেই বলে গেছি কোনটা কোন জায়গায় যাবে। অলিখিত ওরা কাজ শেষ। এবার একটা আছে কুরিনের কাজ আছে। সমন্বয় থেকে কুরিনটা সৃষ্টি হইলো। বাড়ি ভাড়া 1 মাসে অনাদায়ী আছে, অব্যবহৃত মনির কাজ করছি। বাড়ি ভাড়া কুরিনের একটা কাজ আছে। সমন্বয় যে কুরিন, এটার নাম হলো অলিখিত কুরিন বা নতুন কুরিন। যেহেতু দেওয়া মিলে কোনো কুরিন নাই, সমন্বয়ের নামটা নতুন না দিয়ে অলিখিত কুরিন লিখলেও হবে, বা অলিখিত অনাদায়ী পাওনা লিখলেও হবে। অলিখিত কুরিনের আর এক নাম হলো অনাদায়ী পাওনা। কত টাকা? 2000 টাকা। যোগ হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি যোগ হবে? নতুন। এই বড় অঙ্ক কোনোদিন কিন্তু আসবে না, তোমাদের ছোট্ট অঙ্কই থাকবে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। টাকাটা আসলো কি করে? 20,000 টাকা থেকে অলিখিত আন্তঃফেরত 4,000 টাকা বাদ দিলাম। এই যে অলিখিত 2,000 টাকা করিনি, সেটাও বাদ দিই। বাদ দেওয়ার পরে টাকার উপর 10%। আসে কত? 1400 টাকা। আরে 1400, এটা যোগ করলে কত হবে? 3,400 টাকা। এই 3,400 টাকা থেকে রিয়া মিলে যে একটা পুরাতন কি আছে? পুরাতন কুরিন সঞ্চিতি আছে। পুরাতন কুরিন সঞ্চিতি 2,000 কত টাকা? 500 টাকা। সেটা মাইনাস করে বাইরে 900 টাকা লিখ। এই হলো আমাদের কিসের কাজ? এই হলো আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে। আর আইটেম নাই, পরীক্ষা আরো কম থাকবে, আইটেম এতগুলা থাকবে না। আমি আর একটু দেখে যাব কোনো আইটেম বাদ পড়ছি কিনা। যদি অবচয় থাকে তাহলে অবচয় লিখবো। সম্পত্তির উপর অবচয় পার্সেন্টেজ দিয়ে বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো। যন্ত্রপাতির অবচয়, আসবাবপত্রের অবচয়, দালান কোঠার অবচয়, সেটা বলো সেটা লিখবো। এবার একবার পড়ে যাই কি কি আর বাদ করতে পারে কিনা। দালান কোঠা, আসবাবপত্র, সাধারণ স্মৃতি, মূলধন উত্তোলন, বারামত পণ্য, দালানি মেরামতের কাজ করছি, জাহাজ ভাড়া, ডক চার্জ, শুল্ক, আমদানি, বেতন, সম্মানী, সাধারণ করো, ব্যাংক জমা অতিরিক্ত, বীমা প্রিমিয়ামেরও কাজ করছি, লিগ্যাল চার্জ করছি, বিজ্ঞাপন করছি, বিবিধ কথিত অন্যান্য আয় ব্যয় যাবে, ব্যাংক জমা অতিরিক্ত প্রাপ্ত বার্তা অন্যান্য আয় যাবে, ভ্রমণ করো, প্রাপ্ত বাড়ি ভাড়া, এটা অন্যান্য আয় যাবে। আয়কর, পণ্য উত্তোলন মূলধন থেকে বাদ, ক্রয় থেকে বাদ যাবে। আন্তঃফেরত, বই ফেরতের কাজ হয়েছে, বীমা প্রিমিয়াম, অব্যবহৃত মানে 1 মাসে বাড়ি ভাড়ার কাজটা আমরা করবো। সমাপনী 40,000 বাদ দিছি। এই অঙ্কের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণের কাজটা আমি করব না। তাহলে আমাদের এটা সবগুলা ব্যয়টা হয়ে গেছে। এবার আমার কি করতে হবে জানো? এই ব্যয়গুলা সব যোগ করে বাইরে যেতে হবে। ব্যয় হয়েছে কয় টাকা দেখতে হবে। ক্যালকুলেটর আমার হাতে এখন নাই, এই জন্য আমার একটু অ্যানালগে যোগ করবো। অ্যানালগে যোগ করে তোমাদেরকে উত্তরটা আমি বলতেছি, একটু সময় দিতে হবে। এই জায়গা হলো 25,714 টাকা। কত? 25,714 টাকা। রাউন্ড ফিগারে কোনো টাকা পয়সা একবারেই কম। এই জায়গায় 4,000, এই জায়গায় হলো 3,000। 4,000, 3,000, 7,000, 7,000 আর হলো 7,000, 7,000, 8,000, 9,000, আর এই জায়গায় 700। 900 700 দিচ্ছে, 200 জায়গায় দিয়ে দিচ্ছি। এটা যদি 2,000 ধরি, এটা 5,000, এটা 9,000, আর এটা হলো 700, 9,700 টাকা। এটা 9,700। এবার ফ্র্যাকশন কি কি আছে একটু দেখি। 2,167, 1,125, আর একটা হলো 13,750। 8 5 13, 13,750 যোগ করলে কত হয়? এটা 4 7 9 16 4 হাতে আছে। এক আর জটিল এক হিসাব নিকাশ, রাউন্ড ফিগার না তো, বানায় দিছি আইটেম কতগুলা। 11 16 হাতে 1 2 6 8, 2 আর 1 1 আর 1 2 2 আর 6 8 8 আর 2 10 10 আর 5 15 15 এর 5 হাতে আছে 1, একটা হলো 1 8 9 10 17 7 হাতে আছে আবার 1 1 2 2 2 2 5 5 আর 5 10 আর 2 12 12 হাতে হলো 2 হাতে আছে 1, এদিকে 3 আর 1 হলো 4, 42,756 টাকা। ওইদিকে আবার 9,700 আছে, তাই না? 6 টাকা, 5 টাকা,
14 টাকা, 9, 11, 12, 2 টাকা, 52,456 টাকা। 52,400 কত? 56 টাকা হলো টোটাল। তার মানে আমার ছিল 72,800, এদিকে হলো 52,456, মাইনাস করলে কত আসে? ক্যালকুলেটারে কেউ যোগবিয়োগটা করে দিলে তো পারতে আমাদের, ক্যালকুলেটারে যোগবিয়োগটা বলে দিলে হইতো। আচ্ছা আমি করি, তাহলে এটা হলো 0, এটা হলো 4, এটা হলো 6, 10 থেকে 4 গেলে আবার 4, এদিকে হলো 5 মানে 3, এটা 0। আমার 30,300, 30,300 কয় টাকা? 30,344 টাকা। 30,344 টাকা হলো আমাদের কি পরিচালন মুনাফা। মোট ব্যয়ের পরিমাণ কত? 52,456 টাকা। What a nice, what? 72,000, আর এটা কি করছি? এটা তো 2,000 হবে, এটা 2,000। হ্যাঁ, এই 20,374 টাকা। আদান করতেছি, একটু বিরতি চলবে, তোমরা সাথে থাকবা। 52,456 টাকা। এটা নাম হলো পরিচালন মুনাফা। যোগ এমনি দাও, এমনি লিখো, কোনো সমস্যা নাই, অন্য নাই যোগ হবে। অন্য নাই মধ্যে কি আছিল? প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বাড়ি ভাড়া, দুইটা আর আছে, দুইটাই। প্রাপ্ত বার্তার পরিমাণ হলো 4,000। আরেকটা আছে প্রাপ্ত বাড়ি ভাড়া, 11,000। যেহেতু কাজ আছে প্রথমে লিখতে হবে। 1 মাসের অনাদায়ী ছিল মানে বকেয়া। এটা এই 11,000 টাকারই যত মাস থাকবে না অততে ভাগ করবো, 11 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করবো, এই 1,000 টাকা। 1,000 টাকা নিয়ে 12,000 এদিকে চলে আসে। এইটা আর এটা যোগ করে 16,000 টাকা এই জায়গায় দিই। 16,000 এটা যোগ করলে কত হবে? 36,344 টাকা। এবার আরো বাদ দিতে হবে, নাম কি? বাদ দিবা অন্যান্যটাই। ব্যাংক জমা অতিরিক্ত সুদ লিখছি 10,000 টাকা, 13,600 টাকা। ওই জায়গায় হয়েছিল কত?
মাইক্রোফোন মাইক্রোফোন কি আগে বন্ধ হয়ে গেছিল কিনা শুনতে পারি নাই, দেখতে পারি নাই। কেউ তো কমেন্টস করে জানাও নাই মাইক্রোফোন যে বন্ধ হয়ে গেছিল। যদি ভেরি গুড, আশা করি এটা তো মনে হয় শুনছিলাম, আমার জানা নাই কতটুকু। এই এমডি কবির কে আছো আমাকে জানাও তো আগেরটা কতটুকু শুনতে পারো নাই। কবির হুসাইন, আচ্ছা আমি একটু বলে যাই, আগেটা যদি শোনো জাস্ট একটু বলে যাও, লেখা হয়ে গেছে তো। বিজ্ঞাপন খরচ তো মনে হয় এ পর্যন্ত সম্পূর্ণ হয়েছিল মনে হয়। বিজ্ঞাপন খরচ ছিল 5-এর 2 অংশ, বাকি ছিল তাহলে 3 অংশ, দেওয়া ছিল 2 অংশ। ওই জন্য বিজ্ঞাপন খরচের টাকাকে সেরাই এটা সরাই রাখ, সরাই রাখ, নে সরাই রাখ, ওইদিকে জুতার মধ্যে রাখ, জুতার মধ্যে ঢুকা। বিজ্ঞাপন খরচকে 2টা ভাগ করে 3টা গুণ করে বকেয়াটা বের করছি। ভ্রমণ খরচ ছিল উপরে ছিল 5, নিচে ছিল 3, আমার দেওয়ার কথা ছিল 3 ভাগ দিয়ে দিয়েছি 5 ভাগ, বেশি দিয়েছি 2 ভাগ। 5 দিয়ে ভাগ করে 2টা গুণ করে বকেয়াটা বের করছি, অগ্রিম বের করছি, অগ্রিম। আর অলিখিত কুরিনের সাথে ছিল 2000 টাকা সমন্বয়ে, সেটার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেনাদার থেকে বাদ 20,000 ছিল, না না বুথ নাই, দেনাদার 20,000 ছিল, 20,000 থেকে 4,000 টাকা অলিখিত কুরিন বা অলিখিত আন্তঃফেরত বাদ দিছি। তারপরে নতুন কুরিন 2,000 টাকা বাদ দিছি, বাদ দেওয়ার পরে 10% 1400 টাকা হয়েছিল। যোগ করছি 3400, পুরাতন কুরিন সঞ্চিতি বাদ দিছি 2500, বাইরে আসলো 900। সবগুলা পরিচালন ব্যয় হলো 52,456 টাকা। বাদ দিলে মুনাফা হলো পরিচালন 20,344 টাকা। তার সাথে এটা নাম হলো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে প্রাপ্ত বাট্টা 4,000 ছিল, যোগ করছি সরাসরি মিট কলাম, যেহেতু একাধিক আইটেম আছে। প্রাপ্ত বাড়ি ভাড়া 11,000, 11 মাসের, তার মানে 1 মাসের 1,000, অনাদায়ী বাড়ি ভাড়া 1,000 টাকা যোগ করে 12,000 টাকা, 4,000, 16,000, 20,000 আর 16,000, 36,344 টাকা ছিল টোটাল আয়। তার থেকে আবার অন্যান্য ব্যয় দুইটা ছিল, বিবিধ ক্ষতি এবং ব্যাংক জমা অতিরিক্ত সুদ। বিবিধ ক্ষতি এবং ব্যাংক জমা অতিরিক্ত সুদ বাদ দিলে যে টাকাটা হলো সেটা হলো 22,744 টাকা, সেটা হলো নিট মুনাফা। সেই নিট মুনাফার সাথে এবং মালিকানা সত্ত্বটা একটু করে দিই। মালিকানা সত্ত্বে খুব বেশি আইটেম থাকে না, সিম্পল একটা অঙ্ক, এটা তো কমপক্ষে 4 নাম্বার তোমরা পেয়ে যাবে। প্রথমে মূলধন অবশ্যই অঙ্কে দেওয়া থাকবে, মূলধন লিখবা আগে, যদি অলিখিত অতিরিক্ত মূলধন হয় সেটা যোগ করবা। মূলধনটা কত ছিল প্রশ্নে দেওয়া আছে, মূলধনের পরিমাণ হলো 1 লক্ষ টাকা। এই মূলধনের সাথে এবার কি করবা, নিট মুনাফা যোগ করো। 22,744 টাকা, 1,22,744 টাকা হবে। সেটার সাথে কি করো, নর্মাল যে উত্তোলন, সেই উত্তোলনটা মাইনাস করে দাও। রেওয়া মিলে একটা উত্তোলন আছে, সেই উত্তোলনের পরিমাণটা হলো 35,000 টাকা, সেটা বাদ দিয়ে দাও। 35,000 টাকা বাদ দিলে কত হয় জানো, 5,000 টাকা, 35, 22,000, 1,22,750 থেকে 35,000 টাকা বাদ দিলে, 22,000 বাদ দিলে বরাবর 1 লাখ, 22 থেকে 13 বাদ দিলে কত হবে, 1 লাখ থেকে 13 বাদ দিলে 87,000, 87 আর 35, তাহলে 87,000 কত হবে, 27,744 টাকা হলো। এটার সাথে আরেকটা আইটেম আছে, সেটার নাম কি, আগে বলে না, এখন উঠতেছে। আরে এবার আয়কর বাদ দাও, পণ্য উত্তোলন ছিল 1,000, সেটাও বাদ দাও। 86,744 লিখে, তার থেকে আয়কর আছে সেটাও বাদ দাও। আয়করের পরিমাণ 5,000, সেটা বাদ দাও। ব্র্যাকেট না দিলে হয়, সমস্যা নাই, ব্র্যাকেট দেওয়া লাগবে, নিয়ম না। 81,744, তার সাথে সাধারণ সঞ্চিতি যোগ করো। সাধারণ সঞ্চিতি জেনারেল রিজার্ভ, এটা মালিকের অংশের টাকা,
সাধারণ সঞ্চিতির টাকা হলো 10,000 টাকা। আমি এদিকে পড়াইতেছি, আসতেছি, দাঁড়াও, আমি আসতেছি। 81,000 মানে এই গান বাজনাটা শোনাই দেবো নাকি? আপু যাও যাও, মানবে না, আমি আসছি। হ্যাঁ, 744 টাকা। এটার নাম হলো সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা সত্ত্ব। এবার আর্থিক, এটা একটু দেখো ভালো করে। বাবু কান্তাছে, একটু দেখি কি হইলো বাবুর, কি বাবু? তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার হলো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, কোম্পানির নাম আগে লিখতে হবে। ফারহানা এন্টারপ্রাইজ। এই জায়গায় লিখবা কি, 2025 সালের 30 জুন তারিখে জন্য, বা জুন তারিখে প্রস্তুতকৃত, জুন তারিখে। হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, না নিস না, এটাও 3টা কলাম হবে। একটা অঙ্ক করলে সুবিধা হবে, তোমার সকল আইটেম এটার মধ্যে চলে আসবে। প্রথমে হবে স্থায়ী সম্পদ। কি হবে? স্থায়ী সম্পদ। সম্পদের 4টা ভাগ: স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে কি আছে? দালান কোঠা। মনে রাখবা, যদি দালান কোঠা একাধিক হয় এবং অবচয় ধার্য করতে হয়, তাহলে প্রথম কলামে লিখতে হবে। যেহেতু দালান কোঠা একটা, স্থায়ী সম্পদ একটা, তাহলে সরাসরি ফাইনাল কলাম। এবং টাকার পরিমাণ কত? 70,000 টাকা। এবার আসো, বিনিয়োগ এই অঙ্কে নাই, তো দিবা না। এরপর চলতি সম্পদে শুরু করো। বিনিয়োগ থাকলে দিতে হইতো। চলতি সম্পদে কি আছে? হাতে নগদ আছে। বুঝ চলে গেছি। হাতে নগদের টাকা হলো 18,600 টাকা। যদি মূল্যহীন চেক হয়, টাকা টাকা চুরি হয়, তাহলে হাতে নগদ থেকে বাদ যাবে, মনে রাখবো। হাতে নগদের পরে আমরা প্রাপ্য হিসাব চাইলে লিখে দিতে পারি কি কি পাইছি। প্রাপ্য হিসাবের টাকা ছিল 20,000। 20,000 টাকাতে কি কি বাদ যাবে? অলিখিত আন্তঃফেরত বাদ যাবে। তবে রেওয়া মিলে ফেরত কিন্তু বাদ যাবে না, মনে রাখতে হবে। 4,000 টাকা। না 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 না, ভূতে বলি, তুমি ভয় দেখায় দাও। অলিখিত কুড়ি, অলিখিত কুড়ি 2,000 টাকা, সেটাও বাদ যাবে। এটা তো আগেই বলছি বাদ যাবে, তাই না? বাদ দিলে কত হয়? 14,000 টাকা। এই 14,000 টাকার উপর নতুন কুড়ি সঞ্চিতি 10% দিতে হবে। 1,400 টাকা। বাদ দিয়ে বাইরে যাব 12,600 টাকা। এরপরে আর কি কি সম্পদ আছে? বক্সের মধ্যে সরাসরি কোনো সম্পদ আর সরাসরি কোনো সম্পদ নাই। সমন্বয় থেকে অনেকগুলো সম্পদ সৃষ্টি হবে। যেমন সমাপনী মজুদ আছে, এটা লিখো। সমাপনী
মজুত পণ্য 40,000। তারপরে অগ্রিম বীমা ছিল, সেটাও লিখতে হবে 375 টাকা। তারপরে ছিল অব্যবহৃত মণিহারি 1000 টাকা। অব্যবহৃত মণিহারি 1000 টাকা, সেটাও লিখতে হবে। অনাদায়ী বাড়ি ভাড়া 1000 টাকা, সেটাও লিখতে হবে। অনাদায়ী বাড়ি ভাড়া 1000 টাকা। চলে আসো না, না, না। ঝাড়া দিন তো কিছু করতে পারছি এই কতগুলো আয় থেকে ব্যয় সৃষ্টি হবে, সম্পদ সৃষ্টি হবে, অলরেডি লেখা হয়ে গেছে। আর কয়েকটা দেখে আছে হয়তো। আর কি কি ছিল? দালানের মেরামত 120%। তার দালানের অগ্রিম দালানের মেরামত, মানে দালানের মেরামতের জন্য যে অগ্রিম টাকা দিলাম, অগ্রিম 433 টাকা। আরেকটা ছিল ভ্রমণ খরচ অগ্রিম, অগ্রিম ভ্রমণ খরচ, অগ্রিম ভ্রমণ খরচ ছিল 1200 টাকা। না বোন ভালো না, বোন করো না, আর না বাবা বসো, একটু বসো বাবা, তুমি ভালো, অনেক ভালো, অনেক মোবাইল দিচ্ছি। তাহলে আমরা সম্পদ পেয়ে গেলাম। কোনো আইটেম বাদ আছে কিনা, অন্যান্য আইটেম গুলো শেষ করি, তারপরে আমরা একবার দেখবো যে কোনো আইটেম বাদ পড়ছে কিনা। একটু দেখতে হবে, মনে হয় কোনো বাদ পড়ে নাই। আমরা সব লিখছি কিনা চেক করবো। প্রাপ্য হিসাব তো লিখছি, দালান কোটা, এটার কাজ না, হাতে নগদ, উত্তোলন, দালানের মেরামত, বেতন সম্মানী, বীমা প্রিমিয়াম, লিগেল চার্জ, বিজ্ঞাপন, শেষ আইটেম সব দিই। লেখা চলতি সম্পদ লেখা হয়ে গেছে। এবার লিখতে হবে কি, হেডিং দিতে হবে মালিকানা সত্ত্ব ও মূল দায়, এটা লিখতে হবে। মালিকানা সত্ত্ব ও দায় সমূহ লিখতে হবে। এই জায়গায় মূলত 3টা ভাগ। যেহেতু আমি মালিকানা সত্ত্ব অলরেডি করে ফেলছি, সমাপনী মালিকানা সত্ত্ব সরাসরি এই জায়গায় বসায় দিব। সমাপনী মালিকানা সত্ত্বের ফিগারটা আসছিল কত? 91,744 টাকা, একদম ফাইনাল কলাম। কত? 91,744 টাকা। যেহেতু দীর্ঘমেয়াদী দায় নাই, ঋণ নাই, তাহলে সরাসরি কি লিখবো? চলতি দায়, সরাসরি চলতি দায় লিখবো। চলতি দায়ের মধ্যে কি আছে? প্রদেয় হিসাব আছে। প্রদেয় হিসাবের টাকাটা হলো 37,000 টাকা। যেহেতু একাধিক, তাহলে প্রথম কলামে লিখতে হবে। সেই 37,000 টাকা থেকে বাদ যাবে, কি বাদ যাবে? পরিকৃত বই ফেরত। তবে এটা সমন্বয় হওয়ার কারণে বাদ দিছি, সমন্বয় না হলে বাদ যেত। 2,000 টাকা বাদ দিলে না, প্রথম কলাম তো, মিড কলামে বলবো কত টাকা, এটা এই জায়গায় হবে 2,000 টাকা, এদিকে আসবে 35,000 টাকা। আর যেসব বকেয়া আছে, যেমন ব্যাংক জমা অতিরিক্ত আছে, এটা চলতি দায়। ব্যাংক জমা অতিরিক্ত টাকার পরিমাণ হলো 3,000 টাকা, সরাসরি মিড কলাম। তারপরে আছে বেতন ও সম্মানী, বকেয়া বেতন ও সম্মানী, সেটা ছিল 7,000, কত টাকা আসছিল, যত টাকা আগে লিখছি হিসাব নিকাশ ওইটাই বসাবো, নাহলে আমার এদিকে আবার চেঞ্জ হবে। 7,714 টাকা, 7,700 আগে যত টাকা বকেয়া যোগ করছে ওইটাই দিবে।
বেতন ও সম্মানের সাথে বকেয়া ছিল কয় টাকা? ৭,৭১৪ টাকা। ৭,৭১৪ টাকা এনে ৭,714। আয়ের বকেয়া চলতি সম্পদ, ব্যয়ের বকেয়া চলতি, এই যে চলতি হিসাবে করছে। আর কি আইটেম আছিল? বকেয়া বিজ্ঞাপন বা প্রদেয় বিজ্ঞাপন আছে। অগ্রিম বিজ্ঞাপন হলে বিলম্বিত বিজ্ঞাপন হতো, অলিক সম্পদে যেত। এটা কি হবে? বকেয়া বিজ্ঞাপন। বকেয়া বিজ্ঞাপন কয় টাকা ছিল? ৮,২৫০ টাকা। ৮,২৫০ টাকা। আর মনে হয় কোনো বকেয়া আর বাকি নেই। সবগুলো আইটেম আমাদের কমপ্লিট। এবার শুধু যোগ করব, দেখবো অঙ্ক মিলছে কিনা। আর না মিললে অনুশীলনে মিলাই দেবো। এই মুহূর্তে এতগুলো রিচেক দেওয়ার আর সুযোগ হবে না। আর তোমরা একটু ওয়েট করো, আমি যোগ করার ব্যবস্থাটা করতেছি। পঁয়ত্রিশ হাজার, ৩,০০০, ৭,৭১৪, ৮,২৫০। একটু কলম দাও, একটা দাও, একটা দাও, একটা দাও, এই কালোটা দাও, এটা দাও, একটু লিখতে দাও। এটাতে লেখা যায়? কোনটা লেখা? আমার একটা দাও, এটা দাও। এই সুন্দর, ৩৫,০০০, ৩,০০০, ৭,৭১৪, ৮,২৫০। ৫৩,৯৬৪ টাকা। মালিকানা সত্য ছিল ৯১,৭৪৪ টাকা। হইলে আমাদের যোগফল ১,৪৫,৭০৮ টাকা। সম্পদের যোগফল একটু দেখি কত হয়। ১৮,৬০০ প্লাস ১২,৬০০ প্লাস ৩৭৫ প্লাস ২,০০০ প্লাস ৪৩৩ প্লাস ১২০০, ৩৫,২০৮। ৩৫,২০৮-এর সাথে ৭০,০০০ যোগ করি। সমাপনী মজুদ ৪০,০০০ লিখি না এখনো, একটু ফাঁকা রাখলাম, একটু সুবিধা হলো। সমাপনী মজুদ পণ্য ৪০,০০০। এবার এই সবগুলা যোগ করে বাইরে যাই। ৭৫,২০৮। এই সম্পদের সাথে ওটা যোগ করি, ১,৪৫,২০৮। তার মানে মোট সম্পদ এবং মোট দায় মিলে গেছে ১,৪৫,২০৮। এটা লেখার জায়গাটা আমি পাচ্ছি না, স্পেস একটু রাখতে হবে। ওটার নাম কি? মোট সম্পদ। কি হবে? মোট সম্পদ। মোট সম্পদ মোট দায় মিলে গেছে, তার মানে অঙ্কটা হয়ে গেছে। ১,৪৫,২০৮, এদিকে হলো ৭০৮, তার ৫০০ টাকা এদিক সেদিক আছে। হ্যাঁ, এই ৫০০ টাকা কোন আইটেম ছিল? ৫০০ টাকা নামে কোন আইটেম একটা অবশ্যই ছিল। ৫০০ টাকা একটা আইটেম ছিল, সেই আইটেমটা হলো এই যে বিনামূল্যে পণ্য বিতরণ করছিলাম ৫০০ টাকা, কিন্তু এটা আমি কি করি নাই? বিজ্ঞাপনের সাথে যুক্ত করি না। এই একটা মিস্টেক রয়ে গেছে। আমাদের বিজ্ঞাপনের সাথে এটা কাজ করার কথা ছিল, বিজ্ঞাপনের সাথে এটা যুক্ত করার কথা, কিন্তু আমি এই কাজটা করি নাই। যেহেতু একটা সাইড আমার মিসিং হয়ে গেছে, মিসিং হওয়ার কারণে কি আমি ব্যয়টা কমাই দিচ্ছি। বিনামূল্যে পণ্য বিতরণ করছি, আমি ক্রয় থেকে বাদ দিচ্ছি। ক্রয় থেকে বাদ দেওয়ার কারণে আমার এই লাভটা বেড়ে গেছে, এই জন্য আয়ের সাইড বেশি হবে। বিনামূল্যে পণ্য বিতরণটা যদি না করতাম, এই যে বলছি বিনামূল্যে পণ্য বিতরণ করার কারণে যে ইম্প্যাক্টটা হয়েছে, এটা মজুত পণ্যটা আসলে বেড়ে গেছে। বিক্রিটা না করতাম, এটা করার কারণে আমার লাভ বেড়ে গেছে। তাহলে এটার ইম্প্যাক্টটা মূলত যদি আয়ে দেখাইতাম, তাহলে লাভটা আবার কমে যেত। আমি এই জায়গায় মূলত এই একটা সাইডে কাজ করার কারণে এই মিস্টেকটা হয়েছে।
আমি যে মজুত পণ্য মনে করো ওই মজুত পণ্য আমাদের যদি বিক্রি এক সাইডে কাজ করছি, তো এক সাইডে কাজের কারণে যে সাইডটা কাজ হচ্ছে এই সাইডটার কারণে লাভটা বেড়ে গেছে, আবার ব্যয় আমি দেখাই না, সেই জন্য লাভটা নিট লাভটা রয়ে গেছে। ব্যয় দেখালে কিন্তু লাভটা কমে যেত, কিন্তু ওই ইম্প্যাক্টের কারণে লাভ বেড়ে গেছে, এই জন্য ওই সাইড বেশি। তাই আমি এই জায়গায় যে 500 টাকা অতিরিক্ত করছি এটা আমি মাইনাস করে দেখাই দিই। বিনামূল্যে পণ্য বিতরণটা আমি যেহেতু বাদ দিছি, এটা কোনো ফি সিস্টেম না, এক সাইডে ভুল করলে অঙ্ক মিলবে না কোনোদিনও। আমি জাস্ট খালি এটা মিলানোর জন্য, যেহেতু আমি আইটেমটা বাদ দিছিলাম কিন্তু অর্ধেক করার পরে বাদ দিছি। বিনামূল্যে পণ্য বিতরণ এই 500 টাকা বাদ দিতে হবে, এই আইটেমটা আমি অতিরিক্ত করছি। 500 টাকা বাদ দিলে আমার অঙ্ক মিলে যাচ্ছে, অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। 1,45,208 টাকায় দিব দুই পাশে। এটা লিখতে হবে কি মালিকানা সত্ত্ব ও মোট দায়। এই ধরনের এক সাইডে তো ভুল হবে না, প্রশ্ন তার এমন তোমরা কোনো সময় করবা না। তাহলে আমার অঙ্কগুলা সবই করা হয়ে গেছে অঙ্কটা। এবার খালি দেখবো যে অঙ্কের মধ্যে নতুন কোনো আইটেম আছে কিনা। এবার শুধু বলে যাব নতুন কোনো আইটেম আছে কিনা অঙ্কের মধ্যে সেটা।